আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। সকাল বাজে এখন 7টা। বারান্দায় আসলাম পানি দিতে আর পাখিকে খাবার দিতে। এসে দেখি পাখি দুইটা মাশাল্লাহ অলরেডি খাওয়া শুরু করছে। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে। গতকালকে একটু অসুস্থ ছিলাম, রাতেরবেলা থালা বাসন সেগুলো ধুই নাই। সকালে উঠে দেখি এই অবস্থা। আমার তো রান্নাঘরে থালা বাসন জমলে আমার মোটেও ভালো লাগে না। ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে, এসেই সবগুলা ধুয়ে রাখার চেষ্টা করছি। এই যে দেখেন বল বাটি এগুলো অনেক কিছু হয়েছে। আর এই ফ্লাক্স দুইটা হলো আমার দুই মেয়ের, ওদেরকে এই দুইটা ফ্লাক্সে আমি পানি ভরে দেই, মানে বোতলে, তাহলে ওরা সারাদিন খায়। আর যদি পানি ভরে না দেই তাহলে পানি খায় না। এর জন্য সপ্তাহে একদিন হইলে আর কি ভালোভাবে ধোয়ার চেষ্টা করি। ভিতরে না ধুইলে না কেমন জানি শ্যাওলা হয়ে যায়। আর এই যে দেখেন গতকালকে ওরা খেয়ে এগুলা রেখে দিছিল, সেগুলো আবার ধুয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই থালা বাসনগুলো ভালো করে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর পাশে কিন্তু নাস্তাটাও বানায় ফেলছি। সকাল সকাল নাস্তা বানানো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখানে থালা বাসনগুলো ধুয়ে আবার পাশে নেহাকেও ঘুম থেকে ডাকছিলাম। বললাম না, যখন নেহা পরীক্ষা দিতে যায় তখন আমি আবার নিধিকে নিয়ে স্কুল যাই নাই। আর গতকালকে রাতে হঠাৎ আমার মেয়ে নিধি অসুস্থ হয়ে যায়, মানে সারা রাত ও ঘুমাইতে পারে নাই। এই জন্য আর কি আরও স্কুলে গেলাম না। আর এখন আবার মেয়ে ঘুম থেকে উঠছে, ওকে আবার রেডি হইতে বললাম। ওকে আবার একটা পরোটা জোর করে খাওয়াই দেওয়ার চেষ্টা করব। ও কিন্তু নাস্তা না খেয়েই চলে যেতে চায়, তো আমি আবার জোর করে নাস্তা খাওয়াই দেওয়ার চেষ্টা করি। আর এই যে পাশে দেখেন প্রতিদিন ধোয়া হয়, তারপরও এত ময়লা হয়। আমি সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর প্রতিদিনই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি, তারপরে দেখা যায় নোংরা হয়ে যায়। এই যে রান্নাঘরটাও ভালো করে মুছে পরিষ্কার করছি। নাস্তাটাও বানানো হয়ে গেছে। ফ্রিজে যে আটার ডো ছিল সেটাও আমার শেষ হয়ে গেছে। কালকে আবার নতুন করে আটার ডো বানাতে হবে। যাই হোক, এখানে আবার পানির বোতলগুলো ভরলাম, এখন ফিল্টারে ঢালবো। ফিল্টারে ঢেলে আবার পানির বোতলগুলো ভরে নিব। আরো 5টা তাড়াতাড়ি করো, যাও তাহলে ভালোভাবে যাও। কয়টা বাজে দাও তো? মেয়েদের জীবনে যদি স্বামী প্রতিবাদী না হয়, স্বামী ভালো করে কথা না বলতে পারে, তাহলে কিন্তু একটা মেয়ের জীবনে কষ্ট ছাড়া আর কিছু না। এই যে দেখেন আমার স্বামী কিন্তু খুবই দুর্বল, মানে ওনা প্রতিবাদ করতে জানে না। আর এই যে আমার মেয়েটা ঘুমায় আছে, ও কালকে সারা রাত ঘুমাইতে পারে নাই। ওকে যদি কেউ কিছু বলে না, ও চুপ করে থাকে। এর জন্য না ও সব দিক দিয়ে ঠকে যায়। যাই হোক, আমি দেখছি যারা প্রতিবাদ করতে পারে তাদেরকে কিন্তু মানুষ অপমান করতে চিন্তা করে 10 বার। আর যারা কিছু বলে না, চুপ হয়ে থাকে, তাদেরকে কিন্তু অনবরত অপমান করে। এগুলা কিন্তু বাস্তব। অনেকে বলে চুপ হয়ে থাকলে নাকি মানুষে বুঝে যে না, আসলে মানুষটা অনেক ভদ্র। কিন্তু এই যুগে যেই অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আজকে ব্লগটা শুরু করলাম। রান্নাঘরে অনেক কাজ করছি। আর ফিল্টারে পানি শেষ হয়ে গেছিলো, ফিল্টারের বোতলগুলা সব ধুয়ে, যে পানির বোতল, ফিল্টারের বোতল না, পানির বোতলগুলা সব ধুয়ে ফিল্টারে পানি ভরলাম। আর নেহা তো চলে গেল পরীক্ষা দিতে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে, জানি ওর পরীক্ষাটা ভালো হয়। আর নিধি গতকালকে রাতে একটু অসুস্থ হয়ে গেছে, সারা রাতও ঘুমাইতে পারে নাই। এই জন্য নিধিকে নিয়ে স্কুলে যাইতেছি না। আসলে নিধিকে নিয়ে কয়েকদিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ নেহার পরীক্ষা, তো এই জন্য নিধিকে নিয়ে যাইতে পারতাছি না। আর আজকে যাও ভাবছিলাম যাব, হঠাৎ করে আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর সবাই দোয়া করবেন মেয়ে জানি সহি সালামতে ঘরে আসতে পারে, ওর বাবা আর ও আমার মেয়ে। যাই হোক, এখন ওই সকালে আবার রান্না করব। দেখি নিধির বাবা আসুক, ঘরে তেমন কোনো বাজার নাই। আর ও আয়সা যদি কোনো বাজার আনে তাহলে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করছি, নাস্তা বানাইলাম। নাস্তাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারি নাই, তাড়াহুড়া করে আসলে নাস্তা বানানো হয় সকালবেলা। তারপরে আবার সকালবেলা আজকে আমি আবার অনেক কাজ করছি। গতকাল রাতে একটু অসুস্থ ছিলাম, এর জন্য দেখি রান্নাঘরে ঢুকে অনেক থালা বাসন জমা গেছে। আমি তো সব সময় রান্নাঘরে রাত্রেবেলা ধুয়ে রাখারই চেষ্টা করি, তো রাত্রেবেলা তো ধোয়া হয় নাই। এই জন্য সকালবেলা উঠে আবার সব থালা বাসন এগুলা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো চলেন আমার সাথে, আমি কি করি আপনারাও আমার সাথে চলেন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলেন আমার সাথে। নাস্তা খাওয়া নাই খায়, একটা রুটি খায় আর খাওয়া নাই, ভালো লাগে না নাস্তা খাইতে?
হ্যাঁ পরে খাও, ফ্যান ছেড়ে দিলাম। এই যে প্রত্যেকটা রুম এই যে ভালো করে পরিষ্কার করলাম। রান্নাঘর তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তাকটা ভালো করে মুছি, এখন ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিলাম। মেয়ে আসার আগে আগে আমার সব কাজ শেষ। মেয়ে আসার পরে নিধির বাবা দেখি যদি বাজার আনে তাহলে রান্না করব, আর না আনলে ডিম ভেজে খাইয়ে নিব। তো এই সমস্ত কাজ করে ফেললাম। আসলে ওরা বাসা না থাকলে পুরো ঘরটা আর কি পরিষ্কার করি, আর থাকলেও পরিষ্কার করি। আর বাসা না থাকলে আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, তো এই জন্য ঘরটা তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। আর বাসা থাকলে হয় কি একটু বেলা করে ঘুম থেকে উঠে 10টা 11টায়, তখন আবার আমার রান্না করার পরে ঘর ভালোভাবে ক্লিন করতে হয়। তো এই যে দেখলেন আমরা সব পরিষ্কার করলাম, আমরা বলতে কি আমি সব পরিষ্কার করলাম। এখন দেখি গোসল করব, আর ওরা আসুক, আসলে দেখি কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যুগে যে অবস্থা, কথা না বললে কিন্তু বিপদ। দেখা যায় মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষকে মুখের উপরে অপমান করে, কিন্তু কিছু বলতে পারে না। আসলে আমার স্বামী সবসময় না কারো মুখের উপরে কিছু বলতে পারে না, এর জন্য ও সবার কাছে ঠকে আর সবার কাছে অপমান হয়। ওকে আমি সবসময় জিজ্ঞেস করি, তোমাকে যে মানুষ এরকম কথা বলে তোমার লজ্জা হয় না? ও বলে আমার আল্লাহ আছে না, আমি যদি প্রতিবাদ করে ফেলি আমার আল্লাহ আমার জন্য কি করবে। এখানে আবার মেয়ের ভার্সিটিতে ও আবার ভিডিও করে আনছিল, সেটা আপনাদের সাথে আবার শেয়ার করলাম। ও দেখেন পরীক্ষা শেষ, আজকে আবার মোবাইল নিয়ে গেছিল। ও ঘরে বাটনওয়ালা ছোটোর মোবাইলটা নিয়ে যায়, টাচ মোবাইল নিয়ে যায় না, কিন্তু আজকে আবার বলল যে আম্মু একটু দাও মোবাইলটা নিয়ে যাই। তো ও আবার নিয়ে গেছে, এখানে আবার ভিডিও করছে। মাশাল্লাহ ওদের ভার্সিটিটা কিন্তু অনেক বড়, এখানে 7টা না 8টার মতো বিল্ডিংয়ে আছে। তো ওরা আবার ওদের যে প্রতিদিন ক্লাস হয় তার পাশের বিল্ডিংয়ে নাকি সিট পড়ছে। আর এখানে দেখেন কত বড় মাঠ। আর যা বলতেছিলাম, আসলে এখনকার দিনে না চুপ হয়ে থাকলে কিন্তু মানুষ আরও দুর্বল পয়েন্ট পেয়ে যায়। আমি কিন্তু সেরকম না, আমি কিন্তু সবার উচিত কথাটা বলে ফেলি। হয়তো অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু আমি বলে ফেলি। আমার কাছে সত্যি যেটা সেটা আমি বলার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডটা সবসময় সবার কাছে ঠকে আর সবার কাছে অপমান হয়। যাই হোক, ও আসলে এই যুগের মতো সবার সাথে মানানসইভাবে চলতে পারে না, আর সবার কাছে ও অবহেলিত হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর যে যেরকম করবে সেরকম ফল পাবে। ও বন্ধু বলেন আর যার সবার কাছেই বলেন, যে কোনো কাজ করতে গেলেও ও ঠকে, ওকে মানুষ ঠকায় আর মুখের উপরে একটা কথা বলে ফেলে। আমি অনেক চোখের দেখা, যারা নাকি অনেক প্রতিবাদ করতে পারে তাদের কিন্তু বলতে গেলে 10বার চিন্তা করে, আর যারা প্রতিবাদ করে না চুপ হয়ে থাকে তাদেরকে কিন্তু একটা কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। তো যাই হোক, ও সবসময় বন্ধুদের কাছে ঠকে, তারপরে যেখানে কাজ করতে যায় সেখানেও ঠকে। আর কিছু করার নাই। এই যে এখন দেখেন আমার মেয়ে আবার পরীক্ষা শেষ, ওর বান্ধবীর জন্য ওয়েট করতেছিল। এইটা ওদের হইল ক্যান্টিন, আরও 3টা ক্যান্টিন আছে, সেগুলো ওই সামনে। ও আর কি তেমনভাবে ভিডিও করে নাই। ক্যান্টিনগুলো অনেক বড়, আর মাশাল্লাহ কলেজটাও কিন্তু অনেক বড়। তো মেয়ে পরীক্ষা দিয়ে তারপর ওর বাবার জন্য ওয়েট করতেছিল। ওর বাবা আবার বাইরে গেছে, আর পাশে আবার ওর বান্ধবীও পরীক্ষা শেষ হয় নাই, তার জন্য অপেক্ষা করতেছিল। তো এখানে আবার মেয়ে কিছু খায় নাই, ওকে যদি টাকা দিয়েও দিই ও কিন্তু কিনে খাইতে পারে না। ছোটোর থেকেই কিন্তু দোকানে যে কিছু কিনে খাবে সেটা পারে না। এ যুগের মেয়েরা কি এখনও এরকম আছে বলেন? আমার মেয়েকে আমি এত শিখাই তারপর ও শিখে না। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে এই যুগের মেয়েরা এভাবে কিন্তু চলে না। আর মেয়েকে বারবার বলি, মেয়ে তারপরও করার চেষ্টা করে না। যাই হোক, ওর বাবা যখন আসে যদি কিছু খাইতে মন চায় তখন ওর বাবাকে বললে ওর বাবা বাইরে থেকে ওকে কিনে দেয়। তো এই যে এখানে আবার আমার জন্য ভিডিও করে আনছিল যে আম্মু তুমি দেখো, তুমি তো ভিতরে যাইতে পারো না, গার্জেনদের ভিতরে অ্যালাউ নাই। আর এই যে উপরে ওদের ফিনান্স ডিপার্টমেন্ট, এখান থেকে ওর ক্লাসটা হয়। আর এখানে আবার অন্য ভবনে ও আবার ঘুরতেছিল, যেহেতু ওর ফ্রেন্ডের পরীক্ষা শেষ হয় নাই। আর আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন মাশাল্লাহ, অনেক ভিতরে কিন্তু অনেক জায়গা আর অনেক বিল্ডিং নতুন নতুন, আর লিফটটা আছে, খুব সুন্দর করছে আর কি। আর যাই হোক, দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে।
আর দুনিয়াতে দেখছি যে চুপ হয়ে থাকে তাদের কিন্তু কেউই বলে না যে না ওই লোকটা চুপ হয়ে থাকে, কোনো সময় প্রতিবাদ করে না, ওর জন্য কারো কোনো সময় মায়া লাগে না। আর যে প্রতিবাদ করে তার জন্যই কিন্তু বেশি মায়া লাগে। যাই হোক, আমি বললাম না, ও বন্ধু বলেন বাইরে বলেন সবার কাছে ও ঠকে। ও কাজ করতে গেলেও দেখা যায় কি কাজের বিল যদি হয় 5,000 ওরে ধরায় দেয় 3,000, বা এইভাবেই কিন্তু ও ঠকে আসে। ও কিন্তু বলতেও পারে না যে কেন আমাকে 2,000 টাকা কম দিলেন বা কেন আমাকে 500 টাকা কম দিলেন। আমি ওকে ঘরে এত চিলাচিলি করি যে তুমি কিছু বলো না কেন, ও বলে না আমি বলতে পারি না। যাই হোক, এখানে আবার মেয়ে ওর বাবা দাঁড়ায় ছিল, ওর বাবার সাথে কথা বলে আবার ভিতরে গেল, ওর বান্ধবীর সাথে অনেক গল্প করে পরীক্ষা দিয়ে তারপরে বের হয়ে আসলো। আর আমার মেয়ে বরাবরই শখ ছিল ও মহিলা ভার্সিটিতে পড়বে, আল্লাহ ওর শখ পূরণ করছে। ও আর কি গার্লস স্কুলে পড়ছে, গার্লস কলেজে পড়ছে এবং গার্লস ভার্সিটিতেও ওর স্বপ্ন ছিল, তো আল্লাহ ওর স্বপ্নটা পূরণ করছে। সবাই দোয়া করবেন। আমার মেয়ে জানে যে এই স্বপ্ন নিয়ে সে পড়াশোনা করতেছে, আল্লাহ জানি তার স্বপ্ন পূরণ করে। যাই হোক, সবার বাপ মার সন্তানের জন্যই আমি দোয়া করি, জানি তারা পড়ালেখা করে এবং শিক্ষিত হয়, যেটা আশা করছে মনে সেটা আল্লাহ আশা পূরণ করার তৌফিক দান করে। এখানে আবার লাইব্রেরি রুম, সেখানে অনেক বড়, এখান থেকে শেষ পর্যন্ত। ও আবার বলল যে আম্মু অনেক বড় এখানে লাইব্রেরি রুম, ও মাঝে মধ্যে যায়। আর এই যে পাশে কিন্তু আরেকটা বিল্ডিং, বললাম না ভিতরে অনেক বিল্ডিং আছে, আসলে বাইরে থেকে বোঝা যায় না। বাইরে আমি তো ভাবছি হয়তো 3-4টা বিল্ডিংয়ের মতো হবে, ও বলল যে না আম্মু 6-7টার মতো বিল্ডিং, আর ভিতরে কিন্তু অনেক বড়। জানেন, আমার না মাঝে মধ্যে ভয় লাগে, আমার মেয়ে দুইটাও না ওর বাবার মতো হয়েছে, আমার মতো হয় নাই। ওর বাবা যেরকম সারা জীবন ঠকছে, আমার মেয়েও মনে হয় কি এরকমভাবে ঠকবে। আমি অনেক বুঝাই, দেখো কেউ যদি তোমাকে ঠকায় তুমি প্রতিবাদ করবা। কলেজে যখন পরীক্ষা দিতে যায় তখন দেখা যায় অনেক ফ্রেন্ডরা ওর কাছে নাকি বলে যে পরীক্ষা দেয় লিখে, কিন্তু ও যখন একটা প্রশ্ন চায় তখন নাকি না করে ফেলে, কিন্তু ও না কিছু বলতে পারে না। এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, বলার কিন্তু দরকার, তাই না? এই যে দেখেন বাপ মেয়ে দুইজন আসছে রিক্সা দিয়ে, আর রিক্সা দিয়ে আসলে ভেঙে ভেঙে আসতে হয় মোহাম্মদপুরে, রাস্তায় নেমে সনি সিনেমার পিছনে, ওইখান থেকে আবার রাস্তা পার হয়ে তারপরে আবার রিক্সাতে আসতে হয়। যাই হোক, বাবা মেয়ে আসছে, মাশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য। আল্লাহ জানি সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আমি তো আবার ঘরে কোনো কাজ ছিল না, বাজার ছিল না, আমি আবার বসেছিলাম যে নিধির বাবা আসবে তারপরে রান্না করব। যাই হোক, ও আসতে আসতে প্রায় 12:30 বাজবে, এসে দেখি কি আনে, তারপরে সেটা রান্না করব। আর আমি খালি এই দোয়া করি প্রত্যেকটা মেয়ের জীবনে তার হাজব্যান্ড জানি তার পাশে থাকে, আর তার হয়ে জানি প্রতিবাদ করতে পারে, আর তার নিজের সাথে যে অন্যায়টা হয় সেটা নিয়ে জানি সে প্রতিবাদ করতে পারে। কারণ আমি যেভাবে একটা বোকা মানুষকে নিয়ে সংসার করলাম, আর কোনো একটা মেয়ে জানি এভাবে সংসার করতে না হয়। ও সব সময় সবার কাছে ঠকে, ওর বন্ধুদের কাছে, ও কাজের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ও ঠকে। আমি চাই না আমার মতো কোনো একটা মেয়ের জানি এরকম জীবন হয়। যাই হোক, তারপরেও দিন শেষে আমি মনে করি আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো এবং ভদ্র এবং সৎ। আমি সবসময় জানি যে ও খুবই ভালো মনের একটা মানুষ। এখানে ও বাসায় এসে আবার নিচ থেকে আমাকে করলা এনে দিল আর বেগুন এনে দিল, সেটা আমি করলা ভাজি করলাম আর বেগুন ভর্তা করলাম আর ডাল রান্না করলাম। তো এইগুলা দিয়েই আজকে খাওয়া দাওয়া করবো। মাশাআল্লাহ, আল্লাহ যেভাবে রাখে সেইভাবেই আল্লাহর কাছে শুকরিয়া। অনেক মজার খাবার খাইলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এই যে সকালবেলা যে চা বানাইছিলাম নিধির জন্য, নিধির চাটা কিন্তু অমনি পড়ে আসে। নিধি কিছুই খায় নাই, সকালবেলা নাস্তাও খায় নাই, দুপুরও এখন বলতেছে সে খাবে না। আমি আবার নিধিকে একটু জোর করে ভাত খাওয়াই দিব। এখানে বেগুন ভর্তা দিয়ে নিধিকে একটু ভাত খাওয়াই দিব, যেহেতু একটু ঝাল কম দিছি, ওর আবার একটু ঝাল খাইলে সমস্যা হয়। এই যে নিধিকে আবার খাওয়াই দিতেছিলাম, এখানে আবার ব্লগ দেখতেছিলাম আর নিধিকে খাওয়াই দিতেছিলাম। এরই মধ্যে আবার নিধির বাবাকেও পাশে ভাত দিয়ে দিলাম, ও আবার বসে বসে খাচ্ছিল। তো আমরা আবার টিভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম। নিধি বলছিল যে আমাকে বেগুন ভর্তা দিবা না, আমাকে একটু করলা আর ডাল দাও, সেটা দিয়ে আমি খেয়ে নিব। তো এই যে নিধিকে খাওয়াই দিচ্ছি।